চলুন আমরা মডার্ন হিস্ট্রি শুরু করেছিলাম এবং মডার্ন হিস্ট্রির এর আগে আমরা 8টা ক্লাস করে এসেছি। সেই 8টা ক্লাস এখনও পর্যন্ত যারা করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে বা প্লেলিস্ট আপনাদের প্রত্যেককেই দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লাসগুলোকে চেক আউট করে নিতে পারবেন। তো গত দিনের ক্লাস যদি দেখি, গত দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম 1857-এর যে রিভল্ট হয়েছিল, 1857 সালের যে রিভল্ট হয়েছিল, কেন হয়েছিল, কারা কারা সেখানে অংশগ্রহণ করেছিল এবং সেই রিভল্টের যে ফলাফল সেটা কি হয়েছিল, একদম বিস্তারিতভাবে আমরা আগের দিন ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা এই 1857-এর যে রিভল্ট, এখান থেকে আরও কিছু জায়গা রয়েছে ডেসক্রিপটিভ, আরও কিছু থিওরিক্যাল জায়গা রয়েছে, সেগুলো আলোচনা করব। এবং এই মহাবিদ্যালয় থেকে যে প্রিভিয়াস ইয়ারে, সেটা আপনি বলুন আমাদের রাজ্যের এক্সাম, কেন্দ্রের এক্সাম, বিভিন্ন এক্সামে বাছাই করা কিছু এমসিকিউ রয়েছে, সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ক্লিয়ার? চলুন তাহলে, দেরি যেহেতু হয়ে গেছে আর দেরি আমরা করছি না, সরাসরি ক্লাসেই যাই। মোড টিচিং একদম পারফেক্ট, সব ঠিকঠাক রয়েছে, বাহ ভেরি গুড। চলুন প্রথম প্রশ্ন আনসার আপনারা করবেন। বলছে যে ভারতে কত সালে প্রথম স্বাধীনতা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল? ভারতে কত সালে প্রথম স্বাধীনতা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল? নোটস অবশ্যই করতে হবে, আগের যে নোটস ছিল আর কি, সেই নোটসে আজকের যে এমসিকিউ ক্লাস বা আজকেও থিওরি হবে আর কি, এমসিকিউ এর সঙ্গে কিছু একটা পার্ট বাকি রয়েছে, যে পার্টটা বাকি রয়েছে সেই পার্টটা, তো সেটা আপনাদের নোটসে ইনক্লুড করতে হবে। চলুন এই প্রশ্নের আনসার আপনারা করুন। ভারতে কত সালে প্রথম স্বাধীনতা আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল? 1857, 1657, 1757 নাকি 1557? তাহলে ভারতে কত সালে প্রথম স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল? প্রত্যেকেই আপনারা জানেন সেটা হচ্ছে 1857 সালে, যেটা কি ছিল আমাদের মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ কি ছিল এটা আমাদের? এটা ছিল হচ্ছে মহাবিদ্রোহ, এবং এটাই কি আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলন। আপনারা প্রত্যেকেই জানেন যে 1757 হয়েছিল কি পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ হয় এবং সেই পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভ, আমাদের প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ, তার সঙ্গে সিরাজউদ্দৌলার হয় এবং সেখানে ব্যাপকভাবে তারা, মানে আমাদের বাংলার যিনি ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, ব্যাপকভাবে সেখানে পরাজিত হয় এবং সে তখন থেকেই ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে রাজত্ব করতে শুরু করে। তারপরে আপনারা কি দেখবেন? তারপরে আপনারা দেখবেন যে 1764 সালে বক্সারের যুদ্ধ যখন হচ্ছে, বক্সারের যুদ্ধ হেরে যায় আর কি আমাদের ভারতীয় যে সমস্ত স্বাধীন রাজ্যগুলো ছিল। তারপরে তো ব্রিটিশরা তাদের একদম নিজের মতো করে আর কি ভারতবর্ষটাকে কবল করে নিয়ে শাসন কার্য করতে শুরু করে। তো প্রথম যে আন্দোলনটা হয় সেটা হচ্ছে 1857-এ, এবং এটাই ছিল আমাদের প্রথম স্বাধীনতা আন্দোলন। এবং এই সময়েই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে দক্ষ নেতা, উপযুক্ত হাতিয়ার এবং নিজেদের মধ্যেই যে বিশ্বাসঘাতকতার যে ব্যাপারগুলো আর কি, বা নিজেরাই যুদ্ধে সামিল হয়নি, অনেকেই ছিল ভারতের সেই সময়কার স্বাধীন রাষ্ট্র, তারা যুদ্ধে সামিল হয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের যে ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সেই ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলো ছিল আর কি। মানে তারা দেশের জন্য লড়েনি কেউ, সব নিজের নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্য লড়েছিল। পরে আমরা দেখলাম যে মহাবিদ্রোহ বিফল হয়ে গেল, নাহলে তখনই আমরা সফল হয়ে যেতাম বা স্বাধীন হয়ে যেতাম। চল, প্রথম প্রশ্ন আলোচনা হয়ে গেছে। নেক্সট প্রশ্ন কি বলছে যে সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়, সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়, হ্যাঁ দেশপ্রেম ছিল না। কি? চলুন, সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়, দেখুন এই প্রশ্নটা দুই রকম ভাবে আসে আর কি, এবং আমি দেখলাম যে দুই রকম ভাবে জিজ্ঞাসাও করেছে। যদি এই সর্বটাকে কেটে শুধু যদি প্রথম করে দেয় আর কি, তাহলে তার আনসারটা আমরা কি করতে পারি বা কি করব আর কি। সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা, এখানে লেখা রয়েছে সর্বটাকে কেটে দিয়ে যদি প্রথম সূচনা হয় এরকম কিছু যদি থাকে, তখন আমরা কি করতে পারি? আমি এখানে আর একটা অপশন ইনক্লুড করে দিচ্ছি, অপশন নাম্বার ই, আমি এখানে ইনক্লুড করলাম হচ্ছে মিরাট।
চলুন তখন আমরা আনসার কি করতে পারি, মনে করুন সর্বটা নেই। আপনারা আনসার করছেন অপশন নাম্বার বি ব্যারাকপুর। যদি আমি সর্বটাকে কেটে দিই তখন আমরা আনসার কি করতে পারি? একদমই তাই, তখন আমরা আনসারটা কি করব, তখন আমরা আনসার করব হচ্ছে মিরাট। আর যদি আমরা বিদ্রোহের যদি সূচনা যদি দেখি আর কি, একদম সবার প্রথম মানে সবার প্রথম বিদ্রোহের সূচনা হয়েছিল আমাদের মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকেই সূচনা হয়। সেটা হচ্ছে কত সালে? 1857 সালের 26 ফেব্রুয়ারি 1857 সালের 26 ফেব্রুয়ারি মানে প্রথম বিদ্রোহের সূচনা হয়। কোথায় সূচনা হয়? আমাদের যে বহরমপুর রয়েছে, বহরমপুর মুর্শিদাবাদ এমএসডি, এখানে সূচনা হয়। তারপরে যদি দেখি আর কি, তারপর হচ্ছে কত? 29 মার্চ 1857 1857 29 মার্চ 1857 সালে ব্যারাকপুরের যে নেটিভ ইনফ্যান্ট্রি ছিল, ব্যারাকপুরের যে নেটিভ ইনফ্যান্ট্রি, ছিল 34 নম্বর, হ্যাঁ 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি কে ছিল? তিনি মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে কাকে হত্যা করছে? মঙ্গল পান্ডে হত্যা করছে হিউমকে, মানে ইংরেজদেরই তিনি যে প্রধান ছিল আর কি, হিউমকে হত্যা করে। কেন করে তারা আপনারা প্রত্যেকেই জানেন, এনফিল্ড রাইফেলের যে ব্যাপারটা আর কি, ঠিক আছে। আর মঙ্গল পান্ডে কি ছিল? একজন ব্রাহ্মণ ছিল আর কি। ও দেখছে যে এরকম ব্যাপার, ঠিক আছে, আমাকে দিয়ে গরুর চর্বি, ঠিক আছে, ছোঁয়ানোটা ঠিক হয়েছে তোমাদের, নাও, ধারাক্সে দিয়ে দিয়েছে আর কি হিউমকে। তো হিউম মারা যায় আর কি, ঠিক আছে। হিউম মারা যাওয়ার পর ব্রিটিশরা কি করলো? একে ফাঁসি দিয়ে দেয় আর কি। আমাদের যে মঙ্গল পান্ডে ছিল, মঙ্গল পান্ডেকে ফাঁসি দেওয়া দেয়। কবে ফাঁসি দেয়? 8 এপ্রিল 1857 এই সময় ফাঁসি দিয়ে দেয়। এবং বিদ্রোহ যদি বলি আর কি, বিদ্রোহ এই সময় থেকে শুরু হয়ে গেছিল 29 মার্চ 1857 থেকে, এটা ব্যারাকপুরে। আর প্রথম যদি দেখি তারও আগে, সেটা হচ্ছে 1857 সালের 26 ফেব্রুয়ারি থেকে। ওটা সেভাবে দেখা গেছিল না, বা এখনও যদি দেখি আর কি, এই যে মঙ্গল পান্ডেকে মারা হলো, শহীদ হলো, এটাও মানে এই সময় পর্যন্ত বিদ্রোহটা সেভাবে ছড়িয়ে পড়েনি আর কি, মানে মনে করে এবার ছড়ানোর মুহূর্তে রয়েছে এরকম। এবং শেষমেশ যেদিন ছড়াচ্ছে আর কি, মানে যেদিন থেকে শুরু হচ্ছে বিদ্রোহটা, সেটা হচ্ছে 10ই মে 1957 এই দিন থেকে শুরু হচ্ছে। এবং ব্রিটিশদের কানে খবরটা দেওয়া হয়েছিল 30 মে হবে। পদ্মফুল এবং রুটির মাধ্যমে সন্দেশ পাঠানো হয়, কিন্তু এই যে দারুর একটা ব্যাপার থাকে আর কি, দারু খেয়ে সব বলে দেয় যে বিদ্রোহ 10 তারিখেই হবে। তো এই দিন হয় মিরাট থেকে, এটা খেয়াল রাখবে। চলুন এই প্রশ্নের আনসার করবেন অপশন নাম্বার বি, সেটা হচ্ছে ব্যারাকপুর। বলুন। স্যার বলছিলাম যে যদি মিরাট আর ব্যারাকপুর দুটোই অপশনে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেখানে দেখবেন সর্বপ্রথম দিয়েছে নাকি শুধু প্রথম দিয়েছে। প্রথম বললে শুধু মিরাট, মিরাট হবে। আর এই একটাই প্রশ্ন আর কি, ঠিক আছে। আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখছিলাম, আমি 400টা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলাম এই মহাবিদ্রোহ থেকে। তো এই একটা প্রশ্নই যে কতবার ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি 10 থেকে 15 বার দেখলাম আর কি। যেখানে প্রথম লেখা সেখানে মিরাট আনসার নিচ্ছে, সেখানে সর্বপ্রথম সেখানে ব্যারাকপুর। এবার প্রেফার যদি বলি আর কি, ঠিক আছে, যদি এবার সেক্ষেত্রে আপনারা ইংলিশ টার্মটাকে দেখতে পারেন আর কি, ঠিক আছে, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। চলুন 3 নম্বর প্রশ্ন আনসার করুন। কি বলছে? 1857 সালে কোন আইনের ফলে ব্রিটেনের রানী কুইন ভিক্টোরিয়া ব্রিটিশ শাসনাধীন ভারতেও শাসক হিসেবে পরিগণিত হন এবং তার উপাধি হয় এম্পেরার্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সম্রাট। তাহলে 1857 সালের কোন আইনের ফলে, 1857 সালের কোন আইনের ফলে ব্রিটেনের রানী কুইন ভিক্টোরিয়া ব্রিটিশ শাসনাধীন, মানে ব্রিটিশের যে শাসন ব্যবস্থা সেটা ভারতেও লাগু করে আর কি, তাই না, ভারতের শাসক হিসেবেও পরিগণিত হন তিনি। তো
তো তারপর তার উপাধি হয় কি এম্পায়ার্স অফ ইন্ডিয়া। তো সেটা কোন অ্যাক্টের ফলে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট নাকি রেগুলেটিং অ্যাক্ট? চলুন আনসার আপনারা করছেন অপশন নাম্বার বি, স্যার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, একদমই তাই। আপনারা যদি দেখেন আমাদের মহাবিদ্রোহ দমন হয়েছিল যে ওয়ারের মাধ্যমে বা যে জায়গায়, সেটা হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়র এই নামক স্থানে কত সালে? সেটা 1858 সালের 20 জুন আমাদের বিদ্রোহ এখানে খতম হয়ে গেল বা মহাবিদ্রোহ শেষ হয়ে গেল। এবার এই মহাবিদ্রোহ শেষ হয়ে যাওয়ার পরই আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে। কত সালে আসছে? এই বছরই আসছে, 1858 সালেই আসছে। এবং এই অ্যাক্টে কি বলা, 1858 সালে এই অ্যাক্ট আসছে। এই অ্যাক্টে কি বলা হচ্ছে? এই অ্যাক্টে এটাই বলা হচ্ছে যে এতদিন এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এতদিন ভারতবর্ষে রুল করছিল, তারা তাদের মনমানি করছিল যে যা ইচ্ছা তাই করা যাবে আর কি। তো কি বলা হলো যে এই অ্যাক্টের মাধ্যমে যে এবার থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর থাকবে না, তাকে কেটে উঠতে হবে। এখন থেকে যা কিছু দেখাশোনা সব কে করবে? এখন থেকে যা কিছু দেখাশোনা সব করবে হচ্ছে ব্রিটেনের যে রাজা রয়েছে, সেই ব্রিটেনের রাজা করবে। অর্থাৎ তারপর থেকেই ক্রাউন রুল চালু করে দেওয়া হলো। ক্লিয়ার? তারপর থেকে কি করা হলো? ক্রাউন রুল চালু করে দেওয়া হলো। এবং আমাদের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পদটা ছিল, সেই পদটাকে সরিয়ে কি করা হলো? ভাইসরয় করা হলো। তাহলে ক্রাউন রুল চালু হলো এবং আমাদের যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই যে পদটা ছিল, এই পদটাকে সরিয়ে ভাইসরয় এটা করা হলো। ক্লিয়ার? পরবর্তীকালে যদি দেখি আর কি, এই যে রাজা আর কি, ব্রিটেনের রাজাটাকে, মানে ব্রিটেনের রাজাই প্রধান আর কি। পরবর্তীকালে রাজা থেকে সরিয়ে মহারানী হয়, মানে প্রধান মহারানী হয় 1876 সালে। কেন মহারানী হয়? তার কারণ হচ্ছে আপনাদের ইংল্যান্ডের একজন রাজা ছিল চার্লস দ্বিতীয় একজন রাজা ছিল এবং তিনি খুব অত্যাচারী ছিল আর কি। খুব অত্যাচারী ছিল, বিশাল অত্যাচার করত। তো সেখানকার জনগণ বললো ঠিক আছে যে চার্লস দ্বিতীয় আমাদের রাজা দরকার নাই, আমাদের চার্লস দ্বিতীয়কে রাজা চায় না, ওই চার্লস দ্বিতীয় যে কন্যাটা আছে না তাকে রাজা বানাও, এরকম তারা বলেছিল। তো পরবর্তীকালে রাজা থেকে মহারানী বা রানী এখন সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে থাকে আর কি। মানে এই রাজা রানীও যদি দেখেন আর কি আমাদের ভারতবর্ষের ওই রাষ্ট্রপতির মতোই, ব্রিটেনের প্রধান ক্ষমতা ভোগ করে প্রধানমন্ত্রী। আর রাজা রানী আমাদের রাষ্ট্রপতির মতনই আর কি। ঠিক আছে? রাষ্ট্রপতি মানলেই বা কি, না মানলেই বা কি, প্রধানমন্ত্রীর যেমন কোনো যায় আসে না, ওখানেও সেই একই রকমই ব্যাপার। তাহলে যে অ্যাক্টটা আসছে সেই অ্যাক্টটার নাম কি? সেই অ্যাক্টটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ক্লিয়ার? চলুন পরবর্তী প্রশ্ন বলছে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী লখনৌতে 1857 সালের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন? ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী লখনৌতে 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন? কস্তুরবা গান্ধী, আপলোরি সীতারামন রাজু, বেগম হজরত মহল নাকি রানী লক্ষ্মীবাই? চলুন কারো কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নেবেন, মাইক অন করার অপশন তো রয়েছে। চলুন তাহলে যদি লখনৌ যদি বলে বা যদি আপনাকে আওয়াধ বলে, লখনৌ, আওয়াধ, বা যদি বলে অযোধ্যা, লখনৌ, আওয়াধ, অযোধ্যা, যাই বলুক না কেন তার আনসার কি করবেন আপনারা? তার আনসার আপনারা করবেন হচ্ছে এই যে বেগম হজরত মহল। বেগম হজরত মহল কে ছিল বলুন তো? জানা আছে কারোর? কে ছিল বেগম হজরত মহল? নানা সাহেবের স্ত্রী? না, নানা সাহেবের স্ত্রী নয়।
নানা সাহেবের স্ত্রী, এই যে তো আপনার 1764 সালে বক্সারের যুদ্ধে হ্যাঁ হ্যাঁ সুজাউদ্দৌলা, যাকে বক্সারের যুদ্ধে হারালো ব্রিটিশরা, সেই সুজাউদ্দৌলার ওয়াইফ। হুম, সুজাউদ্দৌলার ওয়াইফ ছিল এই বেগম হজরত মহল। ঠিক আছে, আর বেগম হজরত মহল এই জন্যই লড়েছিল যে ঠিক আছে আমার স্বামীকে মারা। হুম, তো বিদ্রোহে ফিরে যায় আর কি। পরে রানী লক্ষ্মীবাই যদি দেখি, কোথা থেকে নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাই? ঝাঁসি থেকে। হুম, আর এই রানী লক্ষ্মীবাইয়ের উপর যে নীতি তারা দিয়েছিল সেটা হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস, অর্থাৎ সপ্তবিলোপ নীতি। যে তোমার তো কোনো বংশধর নাই, তোমার ওই যে ছিল যে আর কি গঙ্গাধররা, ও তো মরে গেছে, এবার ও যদি মরে যায় তাহলে তোমাদের তো ছেলেপিলি হয়েছে না আর কি, তুমি তো দত্তক নিতে পাবা না। হুম, তাহলে ছেলেপিলি যেহেতু হয়েছে না, তাহলে তোমার যে রাজ্যটা আছে সেটা আমাকে দিয়ে দাও, এরকম হয়েছিল। তাহলে ক্ষেত্রে একটা একটা করে আপনারা বলুন। আমি যদি বলি মিরাট, মিরাটে নেতৃত্ব কে দিচ্ছে? হ্যাঁ, বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর। হুম, বাহাদুর শাহ জাফর মিরাটে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, আর সেনাপতি কি ছিল? ভগৎ খান। হ্যাঁ, সেনাপতি কে থাকছে? ভগৎ খান। হুম, সেনাপতি কে ছিল? ভগৎ খান। বিহার থেকে বলুন, বিহার থেকে কে ছিল? কুনওয়ার সিং। ঠিক, একদম কুনওয়ার সিং। বিহার থেকে যদি দেখি, তাহলে বিহার থেকে ছিল হচ্ছে কুনওয়ার সিং। কানপুর থেকে কে ছিল? হ্যাঁ, নানা সাহেব আর হচ্ছে তাতিয়া টুকি। তাতিয়া টুকি। হুম, এই নানা সাহেব কে ছিল? আমাদের যে শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও, তারই দত্তক নেওয়া পুত্র ছিল আর কি নানা সাহেব। হুম, তো নানা সাহেব কানপুর থেকে লড়েছিল, তাতিয়া টুপি। আর বলুন পাটনা থেকে যদি বলি? পীর আলী। পাটনা থেকে হচ্ছে পীর আলী। আচ্ছা, বেরেলি থেকে বলুন, বেরেলি। বেরেলিও একটা স্থান ছিল আগের দিন সম্ভবত। খান বাহাদুর খান। খান বাহাদুর। বেরেলি থেকে হচ্ছে খান বাহাদুর খান। ফৈজাবাদ? একদম মৌলভী আহমেদুল্লাহ। চলুন, সবই আশা করছি আপনাদের নোটস করা রয়েছে। আচ্ছা, আসাম থেকে একজন বলুন তো, আসাম থেকে একজন রয়েছিল আর কি, আসাম। আসাম থেকে রয়েছিল মনিরাম দেওয়ান। হ্যাঁ, মনিরাম দেওয়ান। এগুলো সব পিওয়াইকিউতে এসেছে, হ্যাঁ, সেই জন্য আজকে এগুলো নোট আপনাদের ইনক্লুড করা হচ্ছে। আসাম থেকে কে লড়ছে? মনিরাম দেওয়ান। রাজস্থান থেকে যদি বলে, তাহলে আপনাদের ওই নোটটি ইনক্লুড করতে হবে। রাজস্থান থেকে কে লড়ছে? জয়দয়াল সিং। জয়দয়াল সিং এবং হরদয়াল সিং। হরদয়াল সিং, জয়দয়াল সিং এবং হরদয়াল সিং। আর ব্যারাকপুর থেকে তো জানেনই, মঙ্গল পান্ডে। এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন কি বলছে? কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সিংহাসনে ক্ষমতার হস্তান্তর করে? চলুন, প্রশ্ন 20টা রয়েছে, কিন্তু 20টা প্রশ্ন আজ আলোচনা করলে 100টা হয়ে যাবে। মহাবিদ্রোহ থেকে 100টা হয়ে যাবে প্রশ্ন। কেমন কি প্রশ্ন এসেছে জাস্ট ধারণাটা দেওয়ার জন্য প্রশ্নটা রাখা হয়েছে। পরবর্তী যে ক্লাস আপনাদের হবে আর কি, সেটা হচ্ছে আমাদের যে সমাজ সংস্কারক যারা ছিলেন, তারা আমাদের সমাজ সংস্কারে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন, কিভাবে কি করলেন না করলেন, ইত্যাদি আলোচনা হবে। তারপর আমাদের জাতীয় কংগ্রেস, গান্ধীজির আগমন, আপনাদের মডার্ন হিস্ট্রি খাতাম। জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো পরপর। কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সিংহাসনে ক্ষমতার হস্তান্তর করেন? তাহলে ওইটাই হবে আর কি, ঠিক আছে, 1858। কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সিংহাসনে ক্ষমতার হস্তান্তর করছেন? এই সাল, এটাই হবে।
চলো পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে, যে 1857 সালের বিদ্রোহের পর ব্রিটিশরা কোন মুঘল সম্রাটকে সিংহাসনচ্যুত করে বর্মা দেশে বিতাড়িত করেন, মানে হচ্ছে রেঙ্গুন যেটাকে আমরা বলছি মায়ানমার, সেই মায়ানমারে বিতাড়িত করছেন। আর এই যে হজরত মহল ছিল আর কি, বেগম হজরত মহল, বেগম হজরত মহল এনাকে বিতাড়িত করছে কোথায়, নেপালে, মানে নেপালে ইনি পালিয়ে যায়, নেপালে যুদ্ধ করতে এসে যুদ্ধ করে হেরে গেল, তাহলে এবার বেঁচে তো ফিরতে হবে, তাহলে চলো নেপালে পালিয়ে যাই। এই প্রশ্নের সঠিক আনসার আপনারা করবেন হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তাহলে এখান থেকে আপনাদের একটা জিনিস আপনারা লিখে রাখুন, যে বাহাদুর শাহ জাফর আর দ্বিতীয় বাহাদুর শাহ এরা দুজন আলাদা ব্যক্তি নয়, একই ব্যক্তি। দ্বিতীয় বাহাদুর শাহ আর বাহাদুর শাহ জাফর দুজনেই একই ব্যক্তি, এরা আলাদা ব্যক্তি নয়। চলো নেক্সট প্রশ্ন বলছে, মিরাটের সিপাহীরা ড্যাশ তারিখে মুঘল সম্রাট বাহাদুর শাহের সাথে সাক্ষাতের জন্য লালকেল্লার প্রবেশদ্বারে পৌঁছায়। তাহলে মিরাটের সিপাহীরা ড্যাশ তারিখে মুঘল সম্রাট বাহাদুর শাহের সাথে সাক্ষাতের জন্য লালকেল্লার প্রবেশদ্বারে পৌঁছায়। তাহলে কত হয়, এগারোই মার্চ 1857, 10ই মার্চ, 10ই মে নাকি 11ই মে? আচ্ছা প্রত্যেকে আপনারা আনসার করছেন অপশন নাম্বার বি, সেটা হচ্ছে 10ই মার্চ। আচ্ছা 10ই মার্চ বলেছিলাম নাকি 10ই মে বলেছিলাম বলুন তো? সবাই আনসার করেছেন অপশন নাম্বার বি, একজন সিঙ্গেল পার্সনও অপশন নাম্বার সি করেননি আপনারা। 10ই মার্চ ছিল নাকি মে ছিল, কোনটা ছিল? 10ই মার্চ ছিল স্যার। 10ই মার্চ শিওর? হ্যাঁ আমি কি 10 মনে হয় 10ই মে হবে ওটা। আমারও ভুল হতে পারে, আমি কি মার্চ লিখেছিলাম এর আগে? আনসার করবেন অপশন নাম্বার সি 10ই মে, মার্চ তো বলিনি। বা আজকেও আমি বললাম, আজকে কি আমি মার্চ বললাম? চলুন দেখি, না স্যার ওটা মে হবে। হ্যাঁ 10ই মে বলেছি তো, 1857 মিরাট। মিরাট থেকে তো 30শে মে যেহেতু মহাবিদ্রোহ ঘোষণা হয়েছিল, ওই হিসাবে তো স্যার মে হবে। হ্যাঁ তাহলে আপনারা দেখুন অপশন নাম্বার বি সকলে করেছেন। আর এটা দেখুন সেই হাই লেভেলের কঠিন প্রশ্ন এমনটাও না, জল ভাত প্রশ্ন, সবচেয়ে সহজ প্রশ্ন। আর এটা এখানে আর কি এক্সাম হলেও নয়, এখানেই আপনারা ভুল করেছেন, তার মানে এক্সাম হলে বুঝতেই পারছেন কি হবে। প্র্যাকটিস করুন, তুখোর প্র্যাকটিস করুন, যেখানে যা কিছু রয়েছে আপনাদেরকে নতুন কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু পড়তে হবে না, শুধু রিভিশন করুন। যে ক্লাসগুলো হয়েছে একবার দুবার চারবার যতবার করে পারবেন, শুধুমাত্র ইতিহাস বলে নয় আর কি, সমস্ত সাবজেক্টে শুধু রিভিশন করুন। ডেফিনেটলি রেজাল্ট বের করবেন, রিভিশন না করলে কিন্তু সব যাবে। নেক্সট প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন বলছে, সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে সেই সময় গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ক্যানিং, লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ডালহাউসি? তাহলে আনসার আপনারা করছেন অপশন নাম্বার এ, সেটা হচ্ছে লর্ড ক্যানিং। আর এই গভর্নর জেনারেল থেকে দেখবেন আমি ক্লাস দিয়েছি আপনাদের, সেখানে সব ফর্দ লেখা ছিল তো, যে লর্ড হেস্টিংসের সময় কি কি হলো, লর্ড কর্নওয়ালিসের সময় কি কি হলো, ডালহাউসি বা কি কি করলো আর কি, দেখবেন সব ফর্দ দেওয়া হয়েছে আপনাদের। হ্যাঁ ওই ফর্দতে যে কটা আছে সে কটা তো পড়তে হবে, পরবর্তীকালে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়েও আরও অনেক কিছু পাবো, সেগুলো আপনাদের সেই ফর্দতে ইনক্লুড করতে হবে। চলো নেক্সট, তাহলে আনসার করবেন লর্ড ক্যানিং। আর এগুলো নিয়ে আমি বলছি না, আপনারা সব লিখেছেন আশা করছি। 9 নম্বর প্রশ্ন, 1857 সালের স্বাধীনতার প্রথম যুদ্ধে কানপুরের কিছু এলাকা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়, এর জন্য নানা সাহেবের প্রাসাদ ড্যাশ সদর দপ্তরের ভূমিকা পালন করে। এটি কোথায় অবস্থিত? মানে এখানে প্রশ্ন যেটা জিজ্ঞাসা করেছে আর কি, নানা সাহেব যিনি কানপুর থেকে কি করছিলেন, লড়ছিলেন মহাবিদ্রোহের জন্য, নানা সাহেব
এই মহাবিদ্রোহের জন্য কোথা থেকে লড়ছিলেন? কানপুর থেকে। এবং সেই নানা সাহেবের সদর দপ্তরটা কোন জায়গায় ছিল, মানে কোন জায়গা থেকে তিনি লড়ছিলেন আর কি সেই কানপুরের? পোখারায়া, বিবিঘর, নাকি ফুদঘর, নাকি বিহুর, না কোনটা? বিহুর তো না, এটা হবে বিথুর। বিথুর। আনসার করবেন অপশন নাম্বার ডি। ঠিক আছে, পোখারায়া করছেন? বুঝছি না, প্রশ্ন বুঝতে পারলেন না, না কি ব্যাপার? চলুন পরবর্তী প্রশ্ন। কত সালে দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ কর্তৃক সিংহাসনচ্যুত হন? আচ্ছা, রিপিটেড হয়ে গেছে, আনসার 1857। 1857 এর বিদ্রোহের সময় কে মুঘল সম্রাট ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, ওই ব্যক্তি ছিল। চলুন 12 নম্বর প্রশ্ন। বলছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 সাল 1857। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মানে ভারতীয় প্রথম স্বাধীনতার যুদ্ধ। 1857 সালের যে যুদ্ধ, সেটা হচ্ছে আমাদের ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ। এই বইটির লেখককে, মানে এখানে মনে করুন কি ঘটনা হয় বলুন তো? এখানে ঘটনা এটাই ঘটে, বিদ্রোহ তো হলো আর কি, বিদ্রোহ করে হেরেও গেল। এই হেরে যাওয়ার পর কিছু বিদ্বান আছে, তারা এই বিদ্রোহটা সম্পর্কে বই লিখছে আর কি, মানে কিছু বলছে যে এই বিদ্রোহটা ছিল ইয়াই বিদ্রোহ। তো সেগুলো পরীক্ষায় আসে, কিছু করার নাই, আমাদের পড়তে হবে আর কি। তাহলে এই বইটাকে কে লিখছে? বিভি সাভারকার, আর এস শর্মা, স্যার সৈয়দ আহমেদ খাঁ, নাকি আর সি মজুমদার? আর সি মজুমদার। চলুন তাহলে আনসার আপনারা অপশন নাম্বার কি করছেন, বি নাকি না ডি? চলুন একটু উল্টো পাল্টা রয়েছে আর কি, এক্ষেত্রে আনসার বিডি সাভারকার করবেন আপনারা। ঠিক আছে, বিনায়ক দামোদর সাভারকার। ক্লিয়ার? আরো কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ বই আপনারা একটু খেয়াল রাখতে পারেন। 1857 কে লিখছে? সুরেন্দ্রনাথ সেন। তাহলে এখান থেকে দুটো মাথায় রাখছেন, একটা কি দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার লিখছে। 1857 এর কথা যদি বলি তাহলে সুরেন্দ্রনাথ সেন লিখছে। নেক্সট মাথায় রাখবেন হচ্ছে গণবিদ্রোহ, যে 1857 সালের যে বিদ্রোহ, সেটা হচ্ছে গণবিদ্রোহ। গণবিদ্রোহ কে বলছে? গণবিদ্রোহ বলছে এই ব্যক্তি শশীভূষণ। আচ্ছা, আছে কি না? অপশনে নেই। আনসার করবেন হচ্ছে ডক্টর শশীভূষণ চৌধুরী। ডক্টর শশীভূষণ চৌধুরী। নেক্সট আরেকটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে সামন্তদের দ্বারা পরিচালিত। এগুলো বই, হ্যাঁ, উপরের দুটো আমরা বই পড়লাম, আর এখানে এরা আখ্যা দিচ্ছে আর কি, যে গণবিদ্রোহ, যেমন শশীভূষণ চৌধুরী, আমি বলছি এটা গণবিদ্রোহ, এরা আখ্যা দিচ্ছে, মানে এই 1857 সালে বিদ্রোহটার নামকরণ করছে। সামন্তদের দ্বারা পরিচালিত জাতীয় সংগ্রাম কে বলছে? এটা সামন্তদের দ্বারা পরিচালিত জাতীয় সংগ্রাম, এটা বলছে পিসি যোশী। চলুন পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানে প্রশ্নটা নেই, আগে আমি অপশনস গুলো পড়ি, তারপর প্রশ্নটা আপনাদের বলে দিচ্ছি। বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটেনের, আগে স্লাইডটা দেখাবো। বলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটেনের রানীর কাছে যাই, ব্রিটেনের রানীর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আসে। এখানে প্রশ্নটা এরকম ছিল যে 1857 এর মহাযুদ্ধের পর
এই বিদ্রোহের পর ক্ষমতার হস্তান্তর কেমন হয় বলুন। 1857 এর মহাবিদ্রোহের পর ক্ষমতার হস্তান্তর কেমন হচ্ছে? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটেনের রানীর কাছে চলে যাচ্ছে। বিতে বলছে যে ব্রিটেনের রানীর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আসে। সিতে বলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে জেনারেল গভর্নরের হাতে যাচ্ছে, জেনারেল গভর্নর। আর ডিতে বলছে যে ব্রিটেনের রানীর কাছ থেকে বোর্ড অফ ডিরেক্টরের কাছে স্থানান্তরিত হয়। তাহলে দেখুন কি হচ্ছে, ব্রিটেনের রানীর কাছ থেকে বোর্ড অফ ডিরেক্টর তো আমরা ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে জেনারেল গভর্নরের হাতে না, এটাও না, এটাও না, আনসার করবেন এটা। এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো চলে গেল আর কি, ব্রিটেনের রানীর কাছে চলে গেল, এবং ব্রিটেনের রানী কি করলো, একজন রাজ্য সচিবকে রেখেছিল, রাজ্য সচিব। সে সব কিন্তু দেখাশোনা করতো আর কি। এই রাজ্য সচিবের নিচে ছিল হচ্ছে ভাইসরয়, এটা মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন 14 নম্বর বলছে কোথায় 1857 সালের বিদ্রোহের প্রভাব পড়েনি, মানে বিদ্রোহের প্রভাবটা পড়েনি কোথায়? দিল্লি, আবাদ, বোম্বাই নাকি এ এবং বি উভয়? চলুন, হ্যাঁ এই জাতীয় প্রশ্নে কিন্তু আমরা বারবার ফাঁসি আর কি, বারবার ফেসে যাই। কেন ফেসে যাই? এখানে দেখুন বলেছে কি, কোথায় 1857 সালের বিদ্রোহের প্রভাব বেশি পড়েনি, তাই বলছে। এই পড়েনি, এই নি কথাটা আমরা শুনতে পাই না বা বুঝতে পারি না এক্সাম হলে। অপশন এতে দেখি দিল্লিতে তো বিদ্রোহ হয়েছিল, আবাদে তো বিদ্রোহ হয়েছিল, আবাদে আমি দেখলাম বেগম হজরত মহল ছিল, দিল্লিতে ওই যে ভগৎ খান ছিল আর কি। তার মানে স্বাভাবিকভাবেই আবার এ এবং বি উভয়ই আছে, তাহলে তখন আমরা অপশন ডিতে চলে যাই। আনসার করবেন অপশন নাম্বার সি, বোম্বাই। বোম্বাইয়ে কোনো রকম কোনো বিদ্রোহের প্রভাব পড়েনি আর কি, কেউ লড়েনি সেখান থেকে। 15 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস অর্থাৎ সিডিএস পরীক্ষায় আসা প্রশ্ন। 1857 সালের বিদ্রোহ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? 4টে তথ্য দিয়েছে, সেই 4টে তথ্যের মধ্যে কোন তথ্যটা সঠিক তাই বলছে তারা। অপশন নাম্বার এতে বলছে যে এটি ছিল একটি রাজা, নবাব ও তালুকদারদের দ্বারা সুপরিকল্পিত একটি বিদ্রোহ। বিতে বলছে বিতে কি বলছে যে গুজব ও ভবিষ্যদ্বাণী এই বিদ্রোহের প্রাদুর্ভাব ও প্রসারে কোনো রকম কোনো সাহায্য করেনি। সিতে বলছে যে 1857 সালের বিদ্রোহীদের ঘোষণায় জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সমস্ত শ্রেণীর প্রতি আবেদন করা হয়েছিল। ডিতে বলছে ব্রিটিশরা খুব দ্রুত ও সহজেই এই বিদ্রোহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। চলুন আনসার কি করছেন, কোনটা ভুল তাই বলছে। হ্যাঁ না ভুল না, সঠিক, কোনটা সঠিক? চলুন আনসার আপনাদের অপশন নাম্বার সি বলছেন ম্যাক্সিমাম জনই। শুভঙ্কর স্যার হ্যালো বলছেন, হাই স্যার। আচ্ছা নেক্সট, আচ্ছা যাওয়া যাবে। বলছে এটি ছিল একটি রাজা, নবাব এবং তালুকদারদের দ্বারা সুপরিকল্পিত বিদ্রোহ। এটা তো ঠিক নয়, এটা আমরা স্পেশালি কি দেখবো, যে সেনাদের দ্বারা আর কি। প্রথমত সেনা দিয়ে এটা শুরু হয়েছিল আর কি। সেনাদের দিয়ে শুরু হয়েছিল, পরে আরো বিভিন্ন স্বাধীন যে রাজ্যগুলো ছিল তাদের নিজস্ব আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা মেটানোর জন্য বিদ্রোহে তারা সামিল হয়। তাহলে প্রথম বক্তব্য ভুল হয়ে গেল। বি নম্বর বক্তব্য বলছে যে গুজব এবং ভবিষ্যদ্বাণী এই বিদ্রোহের প্রাদুর্ভাব ও প্রসারে কোনো সাহায্য করেনি। অবশ্যই সাহায্য করেছে, সাহায্য করেনি কেন? গুজব মানে কি, ওই যে এনফিল্ড রাইফেলের যে ঘটনা আর কি,
ওই যে গুজব যখন ছড়ালো আর কি, ঠিক আছে, গরু আর শুকুরের চর্বির যে ব্যাপারটা, তখনই তো বিদ্রোহটা আরো বেশি ভায়োলেন্ট হলো আর কি। হুম, তাহলে এখানে বলছে সাহায্য করেনি, তাহলে ভুল হয়ে গেল। ডিতে কি বলছে, ব্রিটিশরা খুব দ্রুত এবং সহজে এই বিদ্রোহ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল, একদমই না। যদি নিয়ন্ত্রণ করেই ফেলতো আর কি, তাহলে এর নাম মহাবিদ্রোহ হতো না। ভাস্কর স্যার ফোন করছিল। তাহলে মহাবিদ্রোহ তো না। আরো তো ছোট ছোট বিদ্রোহগুলো ছিল, ওগুলোকে মনে করুন ধরে এইভাবে ফেলে দিয়েছে আর কি। ওই বিদ্রোহ তো মহাবিদ্রোহ ছিল না। মহাবিদ্রোহ নামকরণ এই জন্য হয়েছিল, কেননা মহাবিদ্রোহ হয়েছিল, এটা অ্যাকচুয়ালি মহাবিদ্রোহ হয়েছিল। হুম, তাহলে আনসার করবেন অপশন নাম্বার সি। 1857 সালের বিদ্রোহীদের ঘোষণায় জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সমস্ত শ্রেণীর প্রতি একটা আবেদন করা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন কি বলছে, কোন যুদ্ধে মৌলভী আহমেদুল্লাহ শাহ হেরি লরেন্স এবং এর শক্তিকে পরাজিত করেছিল? মানে ওই যে মৌলভী যে আহমেদুল্লাহ ছিল আর কি, যিনি কোথা থেকে লড়েছিলেন? ফৈজাবাদ থেকে। তো তিনি কাকে পরাজিত করছেন? শাহ হেরি লরেন্স, সেই সময়কার ব্রিটিশ গভর্নর জেনারেল শাহ হেরি লরেন্স এনাকে কি করছে? পরাজিত করছে আর কি। সেটা কোন যুদ্ধ ছিল? আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে চীনহাটার যুদ্ধ। আনসার করবেন অপশন নাম্বার সি, চীনহাটার যুদ্ধ। নোটস ইনক্লুড করতে হবে। 17 নম্বর প্রশ্ন কি বলছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কার্যকরীভাবে কোন শহরটিতে শেষ হয়? তাহলে কোন শহরটিতে বিদ্রোহটা শেষ হচ্ছে? ভাদোদারা, অমৃতসর, লখনৌ, গোয়ালিয়র। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কার্যকরীভাবে কোন শহরটিতে শেষ হয়? তাহলে আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার সি, এই ডি, গোয়ালিয়র। চলুন নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন কি বলছে এখানে? বলছে যে নিচের কোন শ্রেণীটি 1857 সালের বিদ্রোহে যোগদান করেনি? তাহলে যোগদানটা কারা করেনি? জমিদার, ব্যবসায়ীগণ, পুরনো জমিদার, নাকি আধুনিক বুদ্ধিজীবী, নাকি নগর ভিত্তিক অনুপস্থিত ভূস্বামী? তাহলে নিচের এখানে আবার অপশন দিয়ে দিয়েছে, ডাব্লিউবিসিএস মেন 2016-তে আসা প্রশ্ন। তাহলে কোন শ্রেণীটি 1857 সালের বিদ্রোহে যোগদান করেনি? তাহলে যোগদান করেনি মানে 1, 2, 4, 5 এরা যোগদান করেনি, নাকি 1, 2, 3, 4, নাকি 2, 3, 4, 5, নাকি 1, 3, 4, 5? যোগদানটা কি করেন? এটা যোগদান করেনি বলছেন, মানে নগরভিত্তিক অনুপস্থিত ভূস্বামী। তো এখানে আনসার যেটা করবেন, যারা যোগদান করেনি আর কি, সেটা হচ্ছে এই জমিদাররা। এই সরি, যোগদান করেনি বলছে না, তাহলে যোগদান করেছিল একমাত্র পুরনো যারা জমিদার ছিল, তারা যোগদানটা করেছিল। যারা পুরনো জমিদার ছিল, পুরনো জমিদার যারা, ওই যে ডক্ট্রিন অফ ল্যাপস ট্যাপস যাদেরকে দিয়ে খাটানো হয়েছিল, এবং তারা বুঝে গিয়েছিল ব্রিটিশদের চালটা, যে এরকম ব্যাপার, যে আমাদের গলায় দড়ি দিয়ে কিভাবে আমাদেরকে ঘোরাচ্ছে আর কি পাকে পাকে, ব্যাপারটা ওরা বুঝতে পেরেছিল। তো অংশগ্রহণ করে শুধুমাত্র এই পুরনো যারা জমিদার ছিল, সেই পুরনো জমিদাররা। বাকি কেউ অংশগ্রহণ করেনি। নতুন জমিদার, ব্যবসায়ীগণ, আধুনিক বুদ্ধিজীবী যারা, নগর ভিত্তিক অনুপস্থিত ভূস্বামী, কেউ যোগদান করেনি। একমাত্র যোগদান যারা করেছিল সেটা হচ্ছে পুরনো জমিদাররা। তাহলে 3কে বাদ দিয়ে দেবেন, তাহলে 3 যেখানে থাকবে সেখানে সেটা আনসার হবে না। আনসার করবেন অপশন নাম্বার এ, 3 যেখানে থাকবে সেটা হবে না। মানে পুরনো জমিদাররা অংশগ্রহণ করেছিল, মানে বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, বাকিরা কেউই অংশগ্রহণ করেনি। ক্লিয়ার? চলুন নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তো একটু আগে আমরা বললাম কানপুরে কে দিয়েছিল? কানপুর। আনসার করবেন অপশন নাম্বার বি, নানা সাহেব।
চলুন পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটা আজকে আপনাদের শেষ প্রশ্ন, পরের দিন আপনাদের মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে আর কি, থিওরি ক্লাস। নিম্নলিখিত দলগুলির মধ্যে কোনটি বঙ্গভঙ্গের আন্দোলনকে সমর্থন করেছিল? বঙ্গভঙ্গ আন্দোলনের সমর্থনকে, এই বঙ্গভঙ্গ আন্দোলনকে সমর্থন করেছিল। বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়? একদম ইন্টারেস্টিং জায়গা আর কি এই বঙ্গভঙ্গের জায়গাটা। যখন সুরাটের অধিবেশনটা যখন হবে না, এই বঙ্গভঙ্গের জন্য সুরাটের অধিবেশনটা হবে 1907 সালে। আর ব্রিটিশরাই তো জাতীয় কংগ্রেসের এস্টাবলিশটা করে, পরে ওরা গিয়ে ফেসে যায় আর কি। চলুন তাহলে এখানে যদি দেখি কারা সমর্থন করেছিল বঙ্গভঙ্গ হোক, এটাকে সমর্থন কারা করছে? গদর পার্টি, সর্বভারতীয় মুসলিম লীগ, ফরওয়ার্ড ব্লক, ভারতীয় কমিউনিস্ট পার্টি। ফরওয়ার্ড ব্লক আনসার করছেন। যে সমর্থন কে করছে আনসার করবেন। চলুন এই প্রশ্নের সঠিক আনসার করবেন অপশন নাম্বার বি, সর্বভারতীয় যে মুসলিম লীগ ছিল আর কি, তা সমর্থন করেছিল যে বঙ্গটাকে ভঙ্গ করা হোক আর কি। আর ব্রিটিশরা তো এটাই চেয়েছিল আর কি, ব্রিটিশরা পরে দেখছে আর। আচ্ছা, কাজল ম্যাডাম বলছেন অপশন নাম্বার সি, ফরওয়ার্ড ব্লক। অপশন উল্টো পাল্টা আছে। ও আচ্ছা আচ্ছা, অপশন উল্টো পাল্টা আছে না। আচ্ছা আচ্ছা, বি সি বলছেন। আচ্ছা আনসার করবেন এটা, হ্যাঁ অপশনে যেখানে থাক, সর্বভারতীয় মুসলিম লীগ। হ্যাঁ অপশন উল্টো আছে, যা টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি। যাই হোক, এখান থেকে জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়া হলো যে কেমন কি প্রশ্ন এসেছে না এসেছে। আর আপনাদের প্রশ্ন সব পিপিটিতে টাইপ করা রয়েছে, সব মক টেস্ট আকারে সব একটা একটা করে আপনারা পেতে থাকবেন। এখন আপনাদের কাজ হচ্ছে থিওরিটাকে একদম ক্লিয়ারলি বুঝে নেওয়া এবং বারবার রিভিশন করতে থাকা, এবং গল্পটাকে মাথার মধ্যে সাজিয়ে নেওয়া। গল্পটাকে যদি মাথার মধ্যে সাজিয়ে নেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার সালগুলো সব মনে থেকে যাবে। তা নাহলে হিস্ট্রির আমি যদি 5000 প্রশ্ন আপনাদেরকে করিয়ে দিই, ও হবে না ওভাবে। আপনাকে গল্পটাকে মাথায় রাখতে হবে যে ব্রিটিশরা আসলো, ব্রিটিশদের মধ্যে এই ব্রিটিশরা বলছি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো আসলো ভারতে, তারপর একটা একটা করে ব্রিটিশরা সবাইকে অ্যাবলিশ করলো, অ্যাবলিশ হয়ে গেল, তারপর স্বাধীন রাজ্যগুলোকে অ্যাবলিশ করলো, অ্যাবলিশ করার পর কাদেরকে কিভাবে করলো না করলো এগুলো আপনাদের পড়তে হবে। তারপর কিভাবে তারা অত্যাচার করতে শুরু করলো, তার ফলস্বরূপ এই মহাবিদ্রোহ হলো আর কি। একটু রাত্রে শোয়ার সময় একটু ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতে হবে আর কি। দেখবেন সব মনে থাকবে। গল্পটাকে মাথায় রাখুন আর কি, সালগুলোকে পরপর মাথায় রাখুন। যদি এইভাবে গল্পটাকে মাথায় রাখেন, অনেক সময় কি হয়, যখন আপনি প্রশ্ন পড়বেন, চারটা অপশন পড়বেন, চারটা অপশন পড়ে ওই অপশনগুলোকে এলিমিনেট করেই আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। তাহলে নেক্সট দিন থেকে আপনাদের হিস্ট্রির পরবর্তী থিওরি ক্লাস হচ্ছে আর কি। অবশ্যই লাইভ থাকার চেষ্টা করবেন, লাইভ থাকলে আশা করছি আপনাদের হয়ে যাবে আর কি। আর মডার্ন হিস্ট্রির আর কি রয়েছে, আর কিচ্ছু নেই আর কি। এরপরে বিভিন্ন সমাজ সংস্কারকগণ রয়েছে যারা ভারতবর্ষটাকে একটু উঁচুতে নিয়ে গেল, জাতীয় কংগ্রেস এস্টাবলিশড হলো, মহাত্মা গান্ধীর আগমন হলো, ব্যাস খতম। আচ্ছা, ভূগোলটা নিয়ে করানো হবে স্যার, ঠিক আছে। একটা ভালো প্রিপারেশনের জন্য যা কিছু করানো দরকার আর কি, সমস্তটাই করানো হবে। আপনাদের এখন কাজ যেটা, সেটা হচ্ছে ওইটাই, রিভিশন রিভিশন। ভূগোল যথেষ্ট ডেপথে পড়ানো হয়েছে, এরপরে পিওআইকিউ আপনাদের পড়ানো হবে। যেখান থেকে যা পিওআইকিউ রয়েছে না রয়েছে, সমস্যা হবে না। স্যার সালগুলো মনে থাকে না স্যার, একটু পড়তে হবে স্যার, মনে থেকে যাবে। মনে থাকবে না, সময় দিন না, এখানে একটু একটু সময় দিলেই মনে থেকে যাবে, কিন্তু আমরা সময়টা তো দিই না আর কি। আর আমাদের মস্তিষ্ক, বিশ্বাস করুন, আমাদের মস্তিষ্ক এতটা পাওয়ারফুল না, ভীষণ পাওয়ারফুল। আমরা যদি এখানে একটু যদি সময় দিই আর কি, সব একদম স্টেপ বাই স্টেপ যা কিছু রয়েছে সব সাজিয়ে গুছিয়ে সব সেভ হয়ে থাকবে, আপনাদের স্কিমার মধ্যে ইনক্লুড থাকবে আর কি। আমরা তো সময় দিই না, আমরা এটা সেটা ইত্যাদি ইত্যাদি করি আর কি। যাক, বেশি দিন নেই, হ্যাঁ খুব অল্প সময় আপনাদের হাতে আছে।
আপনারাও সেটা জানেন, আমিও সেটা জানি। সময় বেশি দিন নেই, অল্প দিনই সময় রয়েছে। সময়ের সঙ্গে কেউ বেইমানি করবেন না, নাহলে সময় কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই সফল না হওয়ার একটা যন্ত্রণা থাকে কিন্তু, সেটা আপনারা জানেন প্রত্যেকে আর কি, বা প্রত্যেকে বুঝেও গেছেন। যারা এখনো বোঝেননি তারা একটু বুঝে যান। যে সফল হলেই যে আপনি ভালো থাকবেন, সব কিছু হয়ে যাবে এমনটাও নয়, কিন্তু হওয়া লাগে আর কি। নাহলে কিন্তু কেউ মূল্য দেবে না, ভ্যালু দেবে না। সমাজ কিন্তু এটাই দেখে, এটাই চাই। তুমি বিএডে অত করেছো, এটা করেছো, এমএ করেছো, তুমি করলা কি আর কি, ঠিক আছে? মানে বাস্তব ঘটনা আর কি, ঠিক আছে? বাস্তব ঘটনা আমার দাদার সঙ্গেই ঘটেছে আর কি। মানে আমার আপন দাদা নয়, এমনি পাড়ার দাদা আর কি। মানে একদম দুর্দান্ত আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট আর কি, কিন্তু স্বপ্ন হচ্ছে হাই স্কুলের চাকরি করার আর কি, হাই স্কুলের মাস্টারের চাকরি করা। স্বপ্ন কি? স্বপ্ন হচ্ছে হাই স্কুলের মাস্টারি চাকরি করবে। আর দাদাদের সঙ্গেই পড়তো আর কি, দাদাদের সঙ্গেই পড়তো, একদম মানে মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট আর কি। পড়াশোনা সেভাবে করতো না, ব্যাক বেঞ্চার, পিছনে বসতো আর কি। ওর ইচ্ছা ছিল যে আমার দ্বারা তো চাকরি বাকরি হবে না, ও আমি মাঠেই খাটবো আর কি, জমি জায়গা আছে, চাষবাস করব। তো ওর প্রথমত মাস্টারি চাকরির দিকে কোনোভাবেই আসেনি আর কি। পরে কম্পিটিটিভের জন্য পড়া শুরু করে, পরে ডব্লিউবিপিতে চাকরি পেয়ে যাই। ডব্লিউবিপিতে চাকরি পেয়ে যাই, আর মাস্টারি চাকরির হাল তো বুঝতেই পারছেন আর কি। তো হয়নি আর কি, তাই না? এখন যদি দুজনকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় আর কি, মানে ওই ক্লাস 11-12-এর কথা যদি দেখি আর কি, আকাশ পাতাল পার্থক্য দুজনের মধ্যে আর কি, সেটা রেজাল্টে, অ্যাটিটিউডে, সব জায়গায়। এখন যদি দুজনকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় না, ওকে মানে সাইড করে দেবে আর কি, ডব্লিউবিপি ওয়ালা আসো, তুমি সাইডে হটো আর কি, তোমার মধ্যে কে আছো দরকার নেই বাবু, তুমি আসো। এগুলো তো দেখি না, আপনারাও দেখেন আর কি কম বেশি, সব কিছুই বোঝেন আর কি, শুধু একটু বোঝাতে হবে আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, এসএলএসটির যে ব্যাপারটা আর কি, ঠিক আছে, যে 100% মার্ক পেয়েও কল আসলো না, তার মানে ওকে মানে আর কোন লেভেলে পড়তে হবে আর কি। মানে 60-এর মধ্যে যে 60 পেয়ে সেও যদি ইন্টারভিউতে ডাকটা না পাই, মানে পড়াটাকে আর কোন লেভেলে পড়তে হবে, সেটা অবশ্যই পর্ষদের ভাবা উচিত। মানে একদমই যাচ্ছে তাই অবস্থা। মানে এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? কেউ একদম 60-এ 60 পেয়ে যদি ইন্টারভিউতে যদি না ডাক পায় আর কি, তাহলে পর্ষদ বলে দিই ওদেরকে, ঠিক আছে, যে তোমাকে হয়নি, ঠিক আছে, আরও তোমাকে এই জিনিসগুলো করতে হবে, 60-এর মধ্যে 75 পেতে হবে। এই ব্যাপার। চলুন, সামনে বেশ কিছু অপরচুনিটি রয়েছে আপনাদের, প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যারা দেবেন, এই এক্সামগুলো রয়েছে। এই এক্সামগুলো যদি মিস হয়ে যায়, পরে আবার কবে কি সুযোগ পাবেন না পাবেন বলা কঠিন রয়েছে। হ্যাঁ, ইউটিউবে তো লাইভ চলছিল, বাট লাইভ তো হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না, আপনাদের লিঙ্কে আমি ক্লাস আপলোড করে দেবো।